8 দলের সমাবেশে যে কথাটি বলেছেন সেটা হচ্ছে নো হাঙ্কি পাঙ্কি, গণভোট লাগবেই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব, কিন্তু ঘি লাগবেই। এখন আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম শব্দ, এরকম বাক্য তিনি ব্যবহার করছেন, বাঁকা আঙ্গুল দিয়ে ঘি তোলার কথা তিনি বলছেন, ঘিয়ের বোতলটাই ভেঙে যাবে না তো? না, একটা জিনিস হলো কি, এই ধরনের কথা মানুষ তখনই বলে, দুটো সময় বলে। একবার বলে যদি অজ্ঞতাজনিত কারণে কোনো শব্দ অথবা শব্দের প্রয়োগ সম্পর্কে যদি ধারণা ভালো না থাকে তখন বলে। আবার অনেক সময় বলে অতি আত্মবিশ্বাস যখন হয়ে যায় যে আমি যা কিছুই বলি সবাই হাততালি দিবে, এরকম আত্মবিশ্বাস যখন হয় তখন আবার এই ধরনের কথা অনেকে বলেন। এখন উনি ঠিক কোন কারণে বলছেন নাকি উভয় কারণেই বলছেন সেটা উনি ভালো বলতে পারবেন। বাট আমার কাছে একজন সাধারণ মানুষ হিসাবে, একজন পত্রিকার পাঠক হিসাবে অথবা দর্শক হিসাবে আমি এটা এনজয় করি নাই, আমার কাছে ভালো লাগে নাই। কারণ উনি কিন্তু দলের সহসভাপতি, নায়েবে আমির সহসভাপতি। উনি ওনার দলের সেকেন্ড পার্সন আমি ধরতে পারি, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং বিভিন্ন সময় যখন নাকি ওনার দল যখন আপনার প্রেসের মুখোমুখি হয়, সাধারণত উনি স্পোক্স পার্সনের মতো কাজ করেন। কিন্তু ওনাকে কথাবার্তায় শব্দ চয়নে আমি মনে করি যে আরেকটু সতর্ক হওয়া উচিত। আমরা যারা মনে করেন আপনার রাস্তাঘাটে চলাফেরা করেন, আমাদের ওইরকম না হলেও চলে, কিন্তু ওনার হওয়া দরকার। কারণ ওনারা তো ক্ষমতায় যেতে চাচ্ছেন, ওনারা ভাবছেন ওনার ক্ষমতায় যাবেন। আমি দেখেছি যে এই ছাত্র সংসদগুলির নির্বাচন হওয়ার পর ওনার ভাষায়, ওনার বডি ল্যাঙ্গুয়েজে কিছু চেঞ্জ আসছে। এর মধ্যে আমি একে দেখলাম ওনার এলাকার লোকজনের সামনে উনি বক্তৃতা দিচ্ছিলেন, সেখানে ওনার এই ধরনের কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ আসছে। দেখেন, এখানে কয়েকটা বিষয়, যে জামাতের বিভিন্ন রকম চেহারা আমরা দেখে আসছি অনেকদিন ধরে। একসময় জামাত ছিল যে সে একটা আপনার ছাত্র শিবিরের মাধ্যমে, বিভিন্ন ঘটনার মাধ্যমে একটা ভীতিকর দল কিন্তু ছিল। আপনি দেখবেন যে কয়েকদিন আগে চট্টগ্রামে যে প্রচার করতে যে একটা লোক ছিল যে মারা গেল, সেই ছেলেটার কিন্তু পাস্ট খুব একটা উজ্জ্বল না। তার বিরুদ্ধে হত্যা মামলা টামলা আছে, সে মাস্টার আছে, কিন্তু মারা গেল কেন? মারা গেল কিন্তু গুরু শিষ্যের যে একটা আপনার ঝামেলার কারণে। উনি একজনের ক্যাডার ছিলেন, ওনার যে লিডার ছিল সে দেশের বাইরে চলে গেছে এবং তারপরে সে তার দলে আর থাকে নাই। এই জন্য ওনার যে লিডার সে কোন দলের? কিন্তু শিবিরের। তার শিবিরের কিন্তু একটা চেহারা ছিল একসময় এরকম। শিবিরকে আমরা একটা ভীতিকর দল মনে করতাম, জামাতকেও মনে করতাম, তারা শিবিরকে যেহেতু লালন করতেছে তারাও বোধহয় সেরকম। 71-ও আমরা জামাতের আরেকটা চেহারা দেখেছিলাম, সেই চেহারাটা কিন্তু ভীতিকর ছিল। তো এর বিপরীতে গত 15 বছরে জামাত নানাভাবে অত্যাচারিত হতে হতে, নির্যাতিত হতে হতে, এবং তারা একটা অবস্থানে নিজেদের কিন্তু নিয়ে গেছিল। এবং শেষ পর্যন্ত যখন আসলো আন্দোলনের পরে, আমরা যখন নতুন একটা জামাতকে দেখলাম, আমার কাছে মনে হলো যেন একটা অতীব ভদ্র এবং মানুষের কাছে গ্রহণযোগ্য, মানুষের কাছে যাচ্ছে, ওয়েলফেয়ার পলিটিক্স করছে, এরকম একটা কিন্তু তাদের আচরণগত একটা চেঞ্জ আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু যেই মাত্র তারা জাকসুতে জয়ী হয়ে গেল, তখন যেন মনে হলো যে আবার আত্মহারা হয়ে গেছে, তখন যেন তাদের নিয়ন্ত্রণহীন আচরণ দেখতেছে। উনি যেটা বলেছেন হাঙ্কি পাঙ্কি, উনি তো এটুকু বলেছেন কেবল। ওনার যে জেনারেল সেক্রেটারি উনি কি বলছেন যে 5 দফা দাবি না মানলে পরে 11 তারিখে ঢাকা করে চেহারা চেঞ্জ করে দেবে। অর্থটা কি? ঢাকা শহর কি ওনার বাবার নাকি? ঢাকা শহর তো আমরা থাকি, তো আমরা যেখানে থাকি তার চেহারা ওনাকে চেঞ্জ করে দায়িত্ব কে দিছে? উনি চাইলেই পারে। তো এই যে কথাগুলো, এই যে আচরণগুলো, এই কথাগুলো যে মনোভাবের কারণে ভেতর থেকে আসে, সেই মনোভাব থেকে কিন্তু হাঙ্কি পাঙ্কি আসছে। ঘি জিনিসটা কি রে ভাই? ঘি কি? ঘি তো আমরা বুঝি কি, উনি কি ঘি খাওয়ার জন্য উতালা হয়ে গেছেন? দেশের মানুষ তেল পায় না, উনি ঘি নিয়ে টানাটানি করতেছেন। আবার আঙ্গুলও বাঁকা করবেন, ওটা কিন্তু বুঝেন, বোতলের মধ্যে আঙ্গুল ঢুকানোর পরে বাঁকা করে আঙ্গুল কিন্তু বের করা যাবে না, আটকে যাবে, ওটা বুঝেন। এগুলি বোঝা দরকার। আমি ওনার সিনিয়র লিডারদেরকে বলবো, যারা বেশি কথা বলটা তাদের একটু আপাতত ঘরে রাখেন। সামনে কিন্তু ইলেকশন, মানুষ কিন্তু একটা শব্দ থেকে সিদ্ধান্ত নেয়। ওকে, আপনি একটি কথা এখানে বলেছেন, সেটা হচ্ছে যে আগে শিবিরের যে ইমেজ ছিল, সেই ইমেজ আপনার কাছে মনে হয়েছে অনেকটা পরিবর্তিত হয়েছে, কিন্তু আবার আপনি বলছেন সৈয়দ তাহেরের কথার পরে আপনি দেখছেন সেই আভাসে যেন। আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটি কথা বলি, যে আমরা এরকমটা অনেক সময় দেখি যে একরকম শিবিরের প্রশংসা অনেক জায়গায়, এবং আপনার অনলাইনে কমেন্ট করলেও, নেগেটিভ কমেন্ট করলেও আপনার উপর
হামলে পড়বে বা আপনি যদি কোনো মন্তব্য কোথাও করেন আপনার উপর এক ঝাঁক মানুষ গালি দিয়ে দেবে, শিবিরের পক্ষে হয়ে সেই গালিগুলো দেবে, এটা আসলে কেন বলে আপনার মনে হয়? এটাকে সবাই তো জানে, এটা ওদের একটা বট বাহিনী আছে এবং ইন্টারেস্টিং। এটাও আমি বলবো যে ওই বট বাহিনীর সঙ্গে কিন্তু ওনার এই সমস্ত বক্তব্য কিন্তু কোনো পার্থক্য নেই, একই জিনিস। আমার কেন যেন মনে হয় যে বট বাহিনী ক্লাস বোধ ওনারা নিয়েছিলেন, তাহলে একই ল্যাঙ্গুয়েজ হয় কেন? ওরা যে কথাগুলি বলে, যে কোনো একটা কথা বললেন, শিবিরে একটা সমালোচনা করলেন, জামাতের একটা সমালোচনা করলেন, যে ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে, এটা তো কোনো মানে আপনার ভদ্রলোকের ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তো অভদ্রলোক তো মুসলমান হয় না, ইসলাম ধর্মটাই তো ভদ্র ধর্ম, তাই না? এখানে যখন তারা যায় হয়তো তাদের ধর্মের কথা বলে, তখন তো এটা মিলানো যায় না আসলে। এটা তাদের খেয়াল করতে হবে। শুনেন, অভদ্রতার ভাই কোনো রকম লজিক নাই। আপনি অভদ্র আচরণ করবেন এবং বলবেন যে আপনাকে সবাই ভালোবাসবে, এটা হয় না। এবং কি ওনার যারা বিদেশি যে আছে, এই আপনার শাখা প্রধান আছে, আমেরিকা একজন আছে নাকি জামাতের, কি আমেরিকা শাখা প্রধান ইলিয়াস হোসেন নাকি একজন আছে, ওনার ভাষা দেখেন, ঠিক জামাতের শাখা প্রধান হ্যাঁ, বলছেন। ওনার দেখেন ভাষা, কি ভাষা সে কথা বলে, ওটা শুনেই বোঝা যায় যে এটাই জানি জামাত। ওনার জামাতেরও উচিত, আবার এটা বলেন যে আমি কেমনি করে বললাম, আমি তো দেখি নাই কারণ উনি আবার একদিন বলছেন যে উনি নাকি কি একটা প্রতিষ্ঠান করছেন, কি বাংলা এডিশন নাকি একটা, এর জন্য উনি নাকি শফিকুর রহমান সাহেবকে ফোন করছেন যে আমার এটা জন্য কিছু টাকা পয়সা দিয়েন। হ্যাঁ, তো এখন উনি নাকি টাকা দেয় নাই, এটা উনি বলছেন আর কি। আমার কথা হলো কি, টাকাটা চাওয়ার মতো সম্পর্ক তো ওনার আছে। উনি কি তারেক রহমানকে ফোন করছিলেন আমার টাকা দিয়ে? করেন নাই তো, ওনার করলো কেন? তার মানে ওনার সঙ্গে সেই রিলেশনটা আছে, তাই না?